ছাদ বাগানে যত ধরনের গাছ আছে না কেন, প্রত্যেকটি গাছের মধ্যে একটি সেনসিটিভ গাছ হলো আম গাছ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ফলের রাজা আম, আর বাঙালি হিসাবে আমরা অত্যন্ত ফল প্রিয়। বিশেষ করে আম আমরা অত্যন্ত ভালোবাসি। সেই আম গাছের চারাকে আমরা ছাদ বাগানে নিয়ে আসি টবে রোপণ করার জন্য। বিভিন্ন নামি দামি ফলের গাছ আমরা ছাদ বাগানে নিয়ে আসি। এই ছাদ বাগানে নিয়ে আসার ফলে আমরা আম গাছগুলোকে রোপণ করতে পারি এবং এখান থেকে পরিচর্যার মাধ্যমে ফল পেতে পারি। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় এক জায়গায়, আমরা ছাদ বাগানে নামি দামি আম গাছ আনার পরে আমাদের অনেকের আম গাছ মারা যায়। অর্থাৎ আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু টবের আম গাছ মারা যাওয়ার পিছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ। কি কি কারণের জন্য ছাদ বাগানে টবের আম গাছ মারা যেতে পারে, কি কি ভুল আপনাকে করা চলবে না, আসুন আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন। দর্শক, সমস্ত ধরনের ফলের গাছের মতো আম গাছের মাটি কিন্তু একইভাবে তৈরি হলেও খাবার দেওয়ার মধ্যে কিছু ভিন্নতা আপনাকে রাখতে হবে। কি কি ভিন্নতা রাখতে হবে? যে কোনো গাছকে রোপণ করার সময় আমরা মিশ্র খাবার দিয়ে মাটিটাকে সারের বা খাবারের উপযুক্ত করে তুলি, কিন্তু আম গাছের ক্ষেত্রেও এই খাবার দিলেও কিছু কিছু খাবার কিন্তু এখানে দেওয়া একদম চলবে না। সেই বিষয়টা নিয়ে আমি পরে আলোচনা করছি। প্রথমেই বলি এখানে মাটি কেমন করে তৈরি করতে হবে। আম গাছ এমন একটি আম গাছ এমন একটি গাছ যেখানে আপনার কোনোভাবেই বেশি জল জমা একদম পছন্দ করে না গাছ। গাছের গোড়াতে জল জমলে গাছের শিকড় পচন থেকে শুরু করে শিকড়ের ফাঙ্গাসের আক্রমণজনিত সমস্যা দেখা যায়। তাই কোনোভাবেই এমন কোনো মাটি আপনি নির্বাচন করবেন না অল্প বৃষ্টিতেই কাদা কাদা হয়ে থাকে। অর্থাৎ এই মাটিতে অবশ্যই বালিযুক্ত অর্থাৎ বেলেযুক্ত মাটি আপনি অ্যাড করে নেবেন। যদি আপনার এলাকা দোআঁশ মাটি বা এঁটেল মাটি এলাকাযুক্ত হয়, তবুও আপনি বেলে মাটি খুঁজে বা না পেলে নদীর সাদা বালি বা বিল্ডিং কনস্ট্রাকশনের লাল বালিকে অবশ্যই মাটির সঙ্গে মিশিয়ে নেবেন। এতে কি সুবিধা হবে আপনার মনে এবার প্রশ্ন জাগছে। এতে সুবিধা হবে বেশ কয়েকটি। প্রথম যে সুবিধা হবে সেটি হচ্ছে গাছের গোড়ায় কোনোভাবেই জল জমতে পারবে না, অর্থাৎ শিকড়ে ফাঙ্গাস লাগার সম্ভাবনা কম থাকে। দ্বিতীয়ত, মাটির মধ্যে বালি থাকলে দেখবেন গাছের শিকড়গুলো বাইরে বেরিয়ে আসে, অর্থাৎ এ থেকে প্রমাণিত হয় শিকড়গুলো বালি বা পাথরের মধ্যে ভালো করে শিকড়গুলো পরিচালনা করতে পারে। অর্থাৎ মাটির সঙ্গে আপনি এটা দিলে কিন্তু মাটির ভিতরে কিন্তু শিকড়গুলো পরিচালনা করে দ্রুত এগোতে পারে। এবং এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে খাবার দেওয়া। আপনি টবের উপরে খাবার দিলে মাটিতে যদি বালু কণা থেকে থাকে, সেই বালু কণার পাশ দিয়ে কিন্তু খাবার দ্রুত মাটির গভীরে যেতে পারে এবং গাছ কিন্তু দ্রুত বৃদ্ধি হতে পারে। এবার আসি যে কি কি খাবার আপনারা এখানে দিতে পারবেন না। দেখুন, যে কোনো গাছ বেঁচে থাকার জন্য দরকার কিন্তু নাইট্রোজেন ঘটিত খাবার। এটা কিন্তু আমরা ছাদ বাগানি ছোট বড় অভিজ্ঞ সবাই জানি, কিন্তু সেই নাইট্রোজেন যখন অতিরিক্ত মাত্রায় হয়ে যায় তখন কিন্তু টবের গাছ বেশি পরিমাণ মারা যায়। কী জন্য মারা যায়? আমরা ছাদ বাগানে মাটি প্রস্তুত করার সময় বিভিন্ন ধরনের খাবার দেওয়ারের মধ্যে ভার্মি কম্পোস্ট, নিম খোল, সর্ষের খোল, বাদাম খোল, এই ধরনের খাবারগুলো দিয়ে থাকি। পাশাপাশি আরও অনেক ধরনের খাবার অর্থাৎ কম্পোজিশনের খাবার আমরা দিয়ে থাকি, কিন্তু টবের আম গাছের ক্ষেত্রে কিন্তু একটু ভুল করা চলবে না। কি ভুল করা চলবে না? টবের আম গাছের ক্ষেত্রে নিম খোল, সর্ষের খোল এবং বাদাম খোল, আই রিপিট এগেন, নিম খোল, সর্ষের খোল, বাদাম খোল কোনোভাবেই কিন্তু মাটিতে মিক্স করবেন না বা মাটিতে আপনি আলাদা করে খাবার দেবেন না। হ্যাঁ ফ্রেন্ডস, আই রিপিট এগেন, নিম খোল, সর্ষের খোল, বাদাম খোল টবের মাটিতে কখনোই দেবেন না বা আলাদা করে কখনো গাছে প্রয়োগ করবেন না। কেন মনে হচ্ছে তো? আসুন এবারে জেনে নিন। এই নিম খোলে প্রচুর পরিমাণ নাইট্রোজেন যেমন থাকে, তেমনি বাদাম খোল, সর্ষের খোলেও প্রচুর নাইট্রোজেন থাকে। পাশাপাশি আপনারা ভার্মি কম্পোস্ট দিচ্ছেন, এখানেও নাইট্রোজেন থাকে।
কিন্তু আপনি ধরুন ভার্মি কম্পোস্ট দিলেন, তারপরে নিমখোল দিলেন, সর্ষের খোল দিলেন, বাদাম খোল দিলেন, সবগুলো নাইট্রোজেন কিন্তু মাটিতেই থাকে। এই নাইট্রোজেন কিন্তু গাছের মাটির উপরে অ্যাটাক করে, অর্থাৎ অতি ভালো চোরের লক্ষণ একটা প্রবাদ বাক্য আছে, এক্ষেত্রে ঠিক তেমন একটি বিষয়। অর্থাৎ অতি নাইট্রোজেন কিন্তু গাছের শিকড়কে কিন্তু অ্যাটাক করে দেয়। তাই কিন্তু অতি নাইট্রোজেন ঘটিত খাবার কোনোভাবেই কিন্তু টবে দেওয়া চলবে না। এক কথায় সর্ষের খোল, বাদাম খোল, নিম খোল টবের মাটিতে দেওয়া চলবেই না। এই ৩ ধরনের খাবার যদি আপনি এড়িয়ে যেতে পারেন, তাহলে ছাদ বাগানে গাছের শিকড়ের সমস্যা থেকে শুরু করে গাছের পাতা পোড়াজনিত নানা সমস্যা কিন্তু নিমেষেই দূর হবে। এই মুহূর্তে ছাদ বাগানে আমার একটি ছোট্ট ১২ মাসি কাটিমন আম গাছের চারা আপনারা দেখুন, সুস্থ সবল স্বাভাবিক এবং হৃষ্টপুষ্ট সহকারে একটি মাত্র ফল ধরালেও কিন্তু ধরেছে। এখানে আমি কিন্তু কোনো প্রকার সর্ষের খোল, বাদাম খোল, নিম খোল অর্থাৎ খোল জাতীয় কোনো পদার্থ দিইনি। বাকি সমস্ত পদার্থ কিন্তু খাবার তৈরি করার সময় বা প্রতি ২.৫ মাস অন্তর খাবার দেওয়ার সময় আমি যথাযথভাবে প্রক্রিয়াকরণ করে কিন্তু খাবার দিয়েছিলাম, কিন্তু এখানে খোল জাতীয় কোনো পদার্থ প্রয়োগ করিনি। আপনি খাবার প্রয়োগ করবেন, অর্থাৎ এই খোল জাতীয় খাবার প্রয়োগ করবেন কি করবেন না সেটি একান্ত আপনার ব্যক্তিগত, কিন্তু আমি যখন আপনাকে বলবো অবশ্যই এটিকে বাদ দিয়ে দিতে বলবো। এরপরে যেটা হয়, টবের মাটিতে অতিরিক্ত জল জমার ফলে বা অতিরিক্ত নাইট্রোজেন থাকার ফলে নাইট্রোজেন টক্সিসিটি হয়ে যায়, গাছের শিকড়কে অ্যাটাক করে, শিকড় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এর জন্য যদি আপনি দেখেন গাছের পাতা পুড়ে যাচ্ছে, গাছ ঝিমিয়ে পড়ছে, জল দিলেও টবটি শুকোচ্ছে না, তাহলে আপনি যেটা করবেন টবের মাটির গোড়াকে একটু মাটি থেকে খুশিয়ে নেবেন, অর্থাৎ মাটিটা তুলে নেবেন। এরপরে ব্লাইটক্স এবং স্টেপটোসাইক্লিন, আই রিপিট অ্যাগেন, ব্লাইটক্স এবং স্টেপটোসাইক্লিন। ব্লাইটক্স একটি ফাঙ্গিসাইড এবং স্টেপটোসাইক্লিন একটি ব্যাকটেরিয়া নাশক। এই দুটো একত্রে ভালো করে পেস্ট করে মিশিয়ে আপনি জলে গুলে কিন্তু গাছের গোড়াতে দেবেন। কন্টিনিউয়াসলি আপনি ১৫ দিন দেবেন, একদিন বাদে একদিন। অর্থাৎ আপনি এইভাবে কিন্তু পরিচর্যা করলে গাছের শিকড়ের অ্যাটাকটা কমে ধীরে ধীরে দেখবেন গাছের কচি পাতা আপনার আসতে শুরু করেছে এবং গাছ কিন্তু ধীরে ধীরে সুস্থ সবল হতে শুরু করেছে। টবের গাছ বসানোর সময় আপনাকে এই কয়েকটি ভুল কোনোভাবেই করা চলবে না। প্রথমত ড্রেনেজ সিস্টেম ঠিক রাখতে হবে, খাবারে কোনো জাতীয় খোল জাতীয় পদার্থ দেওয়া যাবে না, এবং দ্বিতীয়ত ফাঙ্গাস এবং কীটপতঙ্গর আক্রমণকে প্রতিহত করার জন্য আপনাকে উপযুক্ত ব্যবস্থাপনার মাধ্যমে গাছকে পরিচর্যা করতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ছাদ বাগানে আম গাছ মারা যাবার পিছনে যে কয়েকটি কারণ বললাম অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ, মেনে নিন এবং অবশ্যই গাছগুলোকে পরিচর্যা করুন। যদি আপনার ছাদ বাগানে একাধিক গাছ থাকে, একটি গাছের উপরে এই পরিচর্যা অ্যাপ্লাই, বাকি গাছের উপরে আপনি খোল জাতীয় পদার্থ দিয়ে অ্যাপ্লাই করুন। পরীক্ষামূলকভাবে আপনি কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে আমি ঠিক বলছি না ভুল বলছি। ধন্যবাদ।